হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্য, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে রয়েছে, সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। আজকে তোমাদের দেখিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে এখন থেকে জোরদার করে পড়লে তুমি অনায়াসে পরীক্ষাতে ভালো নম্বর পাবে। তো চলো শুরু করছি। এখন তোমাদের গরমে ছুটি চলছে, এখন থেকে যদি পড়াগুলো তৈরি করে রাখো, আশা করি পরীক্ষার আগে তোমাদের সেরকম কষ্ট আর হবে না। ওকে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, চেঙ্গিস খান কাদের নেতা ছিলেন? চেঙ্গিস খান কাদের নেতা ছিলেন? উত্তর দেখে নাও। চেঙ্গিস খান ছিলেন মঙ্গলদের নেতা, মঙ্গল নট মোঘল, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর বাবর, যার পুরো নাম মনে রাখবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তারপরের প্রশ্ন, তৈমুরলং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন? উত্তর 1398 খ্রিস্টাব্দে। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে, আর যাদের বই আছে তারা বইয়ে দাগিয়ে নেবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, সফাবিরা কারা? সফাবি, উত্তর হচ্ছে ইরানের একটি রাজবংশকে বলা হয় সফাবি। তারপরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1526 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তারপরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কারা পরাজিত হয়? উত্তর আফগানরা। বাবর কত খ্রিস্টাব্দে পাতশাহ উপাধি পান বা উপাধি নেন? উত্তর 1507 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? দেখে না উত্তর 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের সঙ্গে খানুয়ারের যুদ্ধ হয়েছিল। তারপরের প্রশ্ন, গাজী শব্দের অর্থ কি? দেখো, ধর্মযোদ্ধা। গাজী শব্দের অর্থ ধর্মযোদ্ধা। তারপরের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? দেখো, 1529 খ্রিস্টাব্দে বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে হয়, কে পরাজিত হয়? উত্তর দেখে নাও, 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেখ খানের মধ্যে হয়, আর পরাজিত হয়েছিল কে? হুমায়ুন, ঠিক আছে। হুমায়ুন ও শের খানের মধ্যে কিন্তু চৌসার যুদ্ধ হয়েছিল। এবং বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কে পরাজিত হয়েছিল? দেখো, 1540 খ্রিস্টাব্দে, তার ঠিক এক বছর পরেই কিন্তু ঘটনাটা ঘটে, অর্থাৎ বিলগ্রামের যুদ্ধ। সেখানে কিন্তু হুমায়ুনের সঙ্গে শের খানেরই হয়েছিল, আর পরাজিত হয়েছিল হুমায়ুন। আর এই বিলগ্রামের যুদ্ধের পরই হুমায়ুন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে কোন যুদ্ধে হুমায়ুন পালিয়ে গিয়েছিল? উত্তর হবে বিলগ্রামের যুদ্ধে। তারপরের প্রশ্ন, শের খান দিল্লির শাসন ক্ষমতা অধিকার করার পর কি উপাধি নিয়েছিলেন? উত্তর হচ্ছে শাহ। তাহলে শের খান আর থাকলো না, তারপর কি হয়ে গেল? শের শাহ। কিভাবে হুমায়ুনের মৃত্যু হয়? পরীক্ষায় ভীষণ জানতে চায় প্রশ্নটি। উত্তর হচ্ছে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়, অর্থাৎ হুমায়ুনের মৃত্যু হয়। কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল রাষ্ট্রকে দিত, তার নাম কি? তার নাম হচ্ছে কবুলিয়ত, এবং এটা কে করেছিল? শের খান বা শের শাহ। বাংলার সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত শের শাহ নির্মিত সড়কটির নাম কি? উত্তর সড়ক-ই আজম। তারপরের প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম কি ছিল? উত্তর সড়ক-ই আজম, অর্থাৎ জিটি রোড। শের শাহ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর দাগ ও হুলিয়া। তাহলে কত কিছু শের শাহ করেছিলেন। আকবর কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হন? উত্তর 1556 খ্রিস্টাব্দে। এবং এই আকবরের অভিভাবক কে ছিলেন? উত্তর বৈরাম খান, ঠিক আছে। তারপরের প্রশ্ন, হিমু কে ছিলেন? উত্তর আদিল শাহের সেনাপতি। আকবর কাকে পরাজিত করে দিল্লি দখল করেন? উত্তর হিমুকে। হিমুকে আর কি আক্রমণ করে কি করে? দিল্লি দখল করে বা পরাজিত করে, ঠিক আছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1556 খ্রিস্টাব্দে। বোঝা গেল? তাহলে পানিপথের প্রথম যুদ্ধ এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? কাদের মধ্যে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার আগে একটা স্কিপ করলাম, তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে আকবর ও হিমুর মধ্যে,
ঠিক আছে। আকবর হিমুর মধ্যে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে। আর হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ দেখো হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এবং কার মধ্যে হয়েছিল? হয়েছিল আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। কোন মুঘল সম্রাটের দরবারের বিশিষ্ট 9 জন ব্যক্তিকে নবরত্ন বলা হতো? উত্তর আকবর। তারপরের প্রশ্ন, বীরবল নামটি কার দেওয়া? উত্তর সম্রাট আকবরের। কাকে রাজা উপাধি দেওয়া হয়? উত্তর বীরবলকে। মুনতাখাব উত তাওয়ারিক কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে আব্দুল কাদির বদাউনি। আব্দুল কাদির বদায়ুনি। এবং আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম যদি প্রশ্ন করে উত্তর লিখবে আবুল ফজল। আকবরনামা কে লিখেছেন? আকবরনামা দেখে না, উত্তর আবুল ফজল। তারপরের প্রশ্ন, 12 ভূঁইয়া বা কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? উত্তর হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে। তারপরের প্রশ্ন, শাহজাহানের পূর্ব নাম কি ছিল? দেখো উত্তর খুররম। তারপরের প্রশ্ন, জাট কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল? উত্তর মথুরাতে। তারপরের প্রশ্ন, ওয়াতন কথার অর্থ কি? উত্তর স্বদেশ। তারপরের প্রশ্ন, অমর সিংহ কে ছিলেন? উত্তর রানা প্রতাপের ছেলে ছিলেন অমর সিংহ। তারপরের প্রশ্ন, ওয়ার শব্দের অর্থ কি? ওয়ার শব্দের অর্থ হলো একটি বিশেষ অঞ্চল। ঠিক আছে। তারপরের প্রশ্ন, রাঠোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর দেখে নাও 1679 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন কোন মুঘল সম্রাট? উত্তর ঔরঙ্গজেব। ঠিক আছে। তারপর কত খ্রিস্টাব্দে করেছিলেন সেটি? উত্তর হচ্ছে 1679 খ্রিস্টাব্দে। ওকে। তারপরের প্রশ্ন, মালিক অম্বর কে ছিলেন? মালিক অম্বর। উত্তর আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? উত্তর হচ্ছে আকবর। তারপরের প্রশ্ন, মুঘলের সুবা বলতে কি বোঝায় বা মুঘল আমলে সুবা বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে প্রদেশ। তারপরের প্রশ্ন, উচ্চপদস্থ মনসবদারদের কি বলা হতো? উত্তর আমির বলা হতো। মনসবদারি প্রথায় রাজস্বের বরাতকে কি বলা হতো? উত্তর জায়গির বলা হতো। আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়? উত্তর জাপ্তি। জাপত শব্দের অর্থ কি? উত্তর নির্ধারণ। তারপরের প্রশ্ন, 10 শালা বন্দোবস্ত বা 10 শালা ব্যবস্থায় দহ শব্দের অর্থ কি? উত্তর 10। তারপরের প্রশ্ন, 10 শালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু করা হয়? উত্তর দেখে নাও 1580 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর টোডরমল। ঠিক আছে। তাহলে এই অধ্যায় থেকে এই হচ্ছে শর্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো। শর্ট প্রশ্ন এখান থেকেই এই অধ্যায়ে কমন পাবে। ঠিক আছে। এবার চলো বড় প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, বাদশাহ বা পাতশাহ বলতে কি বোঝায়, অথবা মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? দেখো, ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মুঘল শব্দ বাদশাহ, পাতশাহ, পাতশাহী শব্দগুলো হলো ফার্সি শব্দ। অর্থ, ফার্সি পাত শব্দের অর্থ হলো প্রভু, আর শাহ শব্দের অর্থ হলো শাসক বা রাজা। এখানে পাদ ও শাহ শব্দ দুটো পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নিয়েছিলেন। বোঝা গেল উত্তরটি? এইভাবে গুছিয়ে লিখবে। তারপরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? দেখো, খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে এটা কি হয়েছে? যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল না, এই যুদ্ধে বাবর মেওয়ারের রানা সংগ্রাম সিংকে পরাজিত করে জয়লাভ করেছে। অর্থাৎ বাবর জয়লাভ করেছিল, আর রানা প্রতাপ সিংহ বা রানা সংগ্রাম সিংহ, রানা প্রতাপ নয়, রানা সংগ্রাম সিংহ হেরে গিয়েছিল। ঠিক আছে। তারপরের প্রশ্ন, ঘরঘরা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধ হয়েছিল। ঘরঘরা যুদ্ধ হয়েছে দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার
ও বাংলার আফগান শক্তিজোটের সঙ্গে। আফগান শক্তিজোটে ছিল সুলতান ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, বিহারের শের খান এবং বাংলার শাসক নসরত শাহ। আর এই ঘরগড় যুদ্ধের ফলাফল কি হয়েছিল না বাবরের জয়লাভ হয়েছিল, বাকিদের পরাজয় হয়েছিল। তারপরের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দিল্লির শাসক হওয়ার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। ঠিক আছে, তাহলে দিল্লি শাসক হওয়ার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টাটা কি না, জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শের শাহ কৃষকের যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার ও কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। আর কবুলিয়তটা কি না, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার পর বা দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে বলা হতো কবুলিয়ত। ওকে, তাহলে পাট্টা ও কবুলিয়তটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য শের শাহ কি কি পদক্ষেপ নিয়েছিলেন? দেখো, সড়কি আজম তৈরি করেছিলেন, আর কি করেছিলেন না অন্যান্য কিছু ব্যবস্থা তিনি করেছিলেন। এই উত্তর তোমরা কিন্তু নিজেরা পড়ে নিও, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু একবার ভিডিওটা পজ করে আনসারটা দেখে নিও। ওকে, হুমায়ুন যে বাবরের সর্বাপেক্ষা প্রিয় পুত্র ছিলেন তা কোন কাহিনীর মাধ্যমে পরিস্ফুট হয়? ভালো করে করবে, উত্তরটা দেখে নাও। তারপরে প্রশ্ন, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? এটাও ভালো করে করবে। আকবরের রাজসভার নবরত্ন কারা? ঠিক আছে, মানে কাদের নবরত্ন বলা হতো, তাদের নাম। ওকে, আবুল ফজল বিখ্যাত কেন? এটাও পরীক্ষাতে ভীষণ দেয়, ভালো করে করবে। আমি অ্যান্সার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা দেখে নিও। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু 15তে হয়েছে, কিন্তু এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু 25-এ হবে। তাই মাথায় রেখো, তোমাদের কিন্তু বড় প্রশ্ন বেশি করতে হবে শর্ট প্রশ্নের পাশাপাশি। ওয়াতান কাকে বা ওয়াতান বলতে কি বোঝায়? করবে ভালো করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাওয়ার বলতে কি বোঝো? মাওয়ার নয়, মারওয়ার বলতে কি বোঝো? ঠিক আছে, তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়? বাকি উত্তরটা দেখে নাও। দাক্ষিণাত্য ক্ষতর বাকি উত্তরটা চলছে, বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, তারপরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনসবদারি প্রথা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে, টিকার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, টিকার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দিনী ইলাহি বা সুলাহ-ই কুল কি? টিকার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের 2 নম্বর সাজেশন। এবার চলে এসো 5 নম্বর সাজেশন। জাপ্তি কি কররি কাদের বলা হতো? সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও উত্তরটা একবার, আমি বইটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা এখান থেকে করে নিও। তারপরে প্রশ্ন, শের শাহ রাজস্ব সংস্কারের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করেন? টোডরমলের বন্দোবস্ত কাকে বলা হয়? দেখে নাও উত্তরটি। ঠিক আছে, আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের কিন্তু পুরোটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। তিনি কি কি করেছিলেন? ঠিক আছে, দেখে নাও উত্তরটি। উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। ঠিক আছে, এই পয়েন্টগুলো যেগুলো রেড কালার লেখা রয়েছে, পয়েন্টগুলো কিন্তু ভালো করে লিখবে। কৃতিত্ব, সাম্রাজ্য বিস্তার, সুশাসন প্রবর্তন, মনসবদারি প্রথা, ধর্মীয় উদারতা, বিদ্যোৎসাহিতা, শিল্পকলার পৃষ্ঠপোষকতা ইত্যাদি। তারপরে প্রশ্ন, শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও? লেখো, এটাও করবে। ঠিক আছে, দেখে নাও উত্তর, আমি একবার তোমাদেরকে বই থেকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল? এটাও ভালো করে করবে। ওকে, দেখে নাও অ্যান্সারটি। উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তো এই হচ্ছে তোমাদের মুঘল সাম্রাজ্য থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।